সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। মোহনবাগান ইস্টবেঙ্গল উচ্চারণে বিকৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর, কটাক্ষ কুণালের। বঙ্গ সফরে আসছেন নাড্ডা, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বিজেপির। সাগর দত্তের মর্গে দেহ রাখতে 22,000 দাবি, মদন মিত্রের হস্তক্ষেপে গ্রেফতারি সরকারি কর্মী। পাটের বদলে প্লাস্টিকের বস্তা, গিরিরাজ সিংহকে চিঠি ঋতব্রতর, কাঠগড়ায় তুলছেন কেন্দ্রীয় নীতিকেই। কমিশনের তথ্যেই মা ছেলের বয়সের পার্থক্য প্রায় 20, কিভাবে অমর্ত্যকে নোটিশ কমিশনের। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। আইএসএল এর জট কাটাতে এআইএফএফ পারেনি, অগত্যা আসরে নামতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। আর আইএসএল এর দিনক্ষণ ঘোষণা করার সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য মোহনবাগানে ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে হোঁচট খেলেন। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে কটাক্ষ করেন মোহনবাগানের সহসভাপতি তথ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার সন্ধে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে পাশে নিয়েই আইএসএল এর দিনক্ষণ ঘোষণা করতে বসলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। কোন কোন দল খেলছে সেই দলের নামের তালিকা বলতে গিয়েই তিনি উচ্চারণ করেন মোহনবাগান ইস্টবেঙ্গল। এরপরেই শুরু হয় বিতর্ক। কুণাল ঘোষের মতে, দেশের ক্রীড়ামন্ত্রী যদি এইভাবে মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম উচ্চারণ করতে গিয়ে কেঁদে কোকিয়ে ওঠেন, তাহলে দেশের ফুটবলের কি উন্নতি হবে সেটা বোঝাই যাচ্ছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের কাছে তার ক্ষমা চাওয়া উচিত। এদিন কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মোহনবাগান ইস্টবেঙ্গলের নাম জানেন না, তিনি আবার ক্রীড়ামন্ত্রী, খেলামন্ত্রী। ফুটবল নিয়ে প্রেস কনফারেন্স করতে গিয়ে তিনি কেঁদে কোকিয়ে একসা করে গিয়ে এসেছেন। কাগজ দেখে দেখে নাম পড়ছেন, তাতেও উচ্চারণ করছেন মোহনবাগান ইস্টবেঙ্গল। শতাব্দী প্রাচীন দুটো ক্লাব, জাতীয় ক্লাব মোহনবাগান, স্বাধীনতা সংগ্রামের প্রতীক মোহনবাগান, লড়াইয়ের নাম ইস্টবেঙ্গল। দুটো ক্লাবই একে অপরের পরিপূরক। সেখানে দেশের ক্রীড়ামন্ত্রীকে কাগজ দেখে নাম পড়তে হচ্ছে, তাও আবার হোঁচট খাচ্ছেন। দেশের ক্রীড়ামন্ত্রী, অথচ দেশের দুটো সেরা ক্লাবের নাম তিনি জানেন না। এরা বাংলার ইতিহাস, বাংলার মনীষী, বাংলার সংস্কৃতিকে অপমান করে যাচ্ছে। এদের বাংলার খেলাধুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। একাধিক কর্মসূচি নিয়ে একদিনের সফরে বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বৃহস্পতিবার একাধিক কর্মসূচি বৈঠক সেরে 2 দিনের সফর শেষে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই স্থানীয় নেতাদের কাছে বার্তা জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এবার সুযোগ হাতছাড়া হলে বিজেপি সমস্যার সম্মুখীন হতে পারে। তৃণমূলকে চারদিক থেকে ঘিরে ফেলার কৌশল নিয়েও কাজ শুরু করেছে গেরুয়া শিবির। একদিকে বিজেপি তাদের দুর্গ শক্তিশালী করার চেষ্টা করছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির বর্ষিয়ার নেতারা লাগাতার পশ্চিমবঙ্গে আসছেন। সামনের রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এর মধ্যে গত 2 মাসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের প্রাথমিক বঙ্গীয় কর্মসূচি সেরে গিয়েছেন। গত 30 ডিসেম্বর 3 দিনের সফরে আসছেন রাজ্যেন শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবেমাত্র তার সফর সেরে ফিরেছেন। এখন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফর করছেন। তিনি 2 দিনের জন্য পশ্চিমবঙ্গে থাকবেন বলে জানা গিয়েছে। নাড্ডা বঙ্গের জেলা সভাপতি, বিভাগীয় আহ্বায়কের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। গত ডিসেম্বরে নদিয়া জেলার তাহিরপুরে নরেন্দ্র মোদী জনসভা ছিল। এরপর আগামী 17 এবং 18 জানুয়ারি জোড়া জনসভা করতে ফের পশ্চিমবঙ্গে আসতে পারেন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী মোদীর জোড়া জনসভার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে বঙ্গ বিজেপির লক্ষ্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ব্যর্থতায় নয়, কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলিও তুলে ধরা হবে রাজ্যের সাধারণ মানুষের সামনে। নাড্ডা রাজ্য বিজেপির মূল কমিটির সঙ্গে একটি সভাও করবেন বলে জানা গিয়েছে। ফের সরকারি হাসপাতালে দালাল চক্রের অভিযোগ। এবার মর্গে মৃতদেহ রাখার জন্য নিহতের পরিবারের থেকে 22,000 টাকা দাবি করার অভিযোগ উঠেছে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালেরই স্থায়ী কর্মীর বিরুদ্ধে। শীর্ষ বিধায়ক মদন মিত্রের হস্তক্ষেপে অভিযুক্ত সরকারি কর্মীকে ঘিরে পুলিশের হাতে তুলে ধরা হয়েছে। গোটা ঘটনায় স্তম্ভিত কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের প্রতিক্রিয়া, একজন মানুষ মারা গিয়েছেন, নিয়ম মেনে তার মৃতদেহ মর্গে রাখার কথা হাসপাতাল কর্মীর, কিন্তু তিনি তা না করে কিভাবে মৃতের ছেলের কাছে টাকা চান সেটাই আমার কাছে বোধগম্য হচ্ছে না। ঘটনার পরে অভিযুক্ত আকাশ মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, বরানগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর 77 অনির্বাণ রায়ের বাড়িতেই মৃত্যু হয়। তার বিশেষভাবে সক্ষম ছেলে অর্পণ রায় কি করবেন বুঝতে না পেরে কামারহাটি থানায় খবর দেন সাহায্যের জন্য। পুলিশ বাড়িতে গিয়ে দেহ দেখে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধের মৃত্যুতে অস্বাভাবিকতা রয়েছে বলে সন্দেহ হয় তদন্তকারীদের, তাই দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে হাসপাতালে পৌঁছন বৃদ্ধের ছেলে অপর্ণ রায়।
অভিযোগ, পুলিশের তরফে মর্গে দেহ রাখতে যে কাগজ দেওয়া হয়েছিল তা ঠিক নেই বলে দেহ মর্গের বাইরে ফেলে রাখা হয়। এরপর মর্গে কর্মরত স্থায়ী কর্মী আকাশ মল্লিক মৃতের ছেলের কাছে 22,000 টাকা চান দেহ ভেতরে ঢোকাতে। তিনি অভিযোগ করেছেন, আমি অত টাকা দিতে পারবো না বলে জানিয়ে দিই, আমার সামর্থ্য নেই। কিন্তু উনি কোনো কথাই শোনেননি। যাদের আর্থিক সামর্থ্য নেই তারাই সরকারি হাসপাতালে আসে পরিষেবা পেতে, কিন্তু সেখানেই যদি টাকা চাওয়া হয় তাহলে গরিব মানুষ কোথায় যাবে? সরকারি হাসপাতালে টাকা চাওয়ার কোনো নিয়ম আছে বলে আমার জানা নেই, এর বিহিত হওয়া দরকার। জানা গিয়েছে মর্গ থেকে টাকা চাওয়াই অর্পণ রায় বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করেন। কামারহাটির বিধায়ক অভিযোগ পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানান। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন সেখানে পৌঁছান। তারা অর্পণের সঙ্গে যোগাযোগ করেন। এরপর হাসপাতালে থাকা পুলিশের আউটপোস্টে বিষয়টি জানান তারা। ততক্ষণে কামারহাটি থানা পুলিশ আধিকারিকও ঘটনাস্থলে পৌঁছান। মদন মিত্র বলেন যে ছেলেটি টাকা চেয়েছেন, তিনি একজন স্থায়ী সরকারি কর্মী, প্রায় 70,000 টাকা মাইনে পান তিনি। তারপরেও কিভাবে মর্গে মৃতদেহ রাখার জন্য 22,000 টাকা চাইলো সেটাই বোধগম্য হচ্ছে না। আমার 40 বছরের রাজনৈতিক জীবনে এমন ঘটনার কথা আগে শুনিনি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? উনি এত বড় হাসপাতাল তৈরি করে দিয়েছেন, তারপরেও এক শ্রেণীর সরকারি কর্মী নিজেদের অভ্যাস পাল্টাতে পারছেন না। খাদ্যশস্য সংগ্রহের জন্য পাটের বস্তার পরিবর্তে বিপুল পরিমাণে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহকে চিঠি দিলেন রাজ্যসভা সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার লেখা ওই চিঠিতে ঋতব্রত অভিযোগ করেছেন, 2026-27 সালের রবি মরশুমের জন্য খাদ্য ও গণবন্টন মন্ত্রক যে 9.22 লক্ষ বেল প্লাস্টিকের বস্তা ব্যবহারের বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বস্ত্র মন্ত্রকের পূর্ণ সম্মতি রয়েছে। সাংসদের মতে কেন্দ্রের এই পদক্ষেপ কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি রাষ্ট্র অনুমোদিতভাবে পাট শিল্পের গুরুত্ব কমানোর একটি প্রচেষ্টা। তিনি চিঠিতে লিখেছেন, যখন পাট শিল্প প্রবল চাপের মধ্যে রয়েছে ঠিক সেই মুহূর্তে 9.22 লক্ষ বেল প্লাস্টিকের বস্তার বরাত দিয়ে সরকার সচেতনতার পাটের চাহিদা কমিয়ে দিল। একে তিনি বস্ত্র মন্ত্রকের গত 2 বছরের নীতিগত ব্যর্থতার চরম পর্যায়ে বলে অভিহিত করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে অভিযোগের সুরে লিখেছেন, বিগত বেশ কয়েকটি মরশুম ধরে পাট চাষিদের কার্যত অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। যখন পাটের দাম ন্যূনতম সহায়ক মূল্যের নিচে ছিল তখন চাষিদের বাঁচাতে কোনো পদক্ষেপ করা হয়নি। তার কথায় সরকারের সংগ্রহ প্রক্রিয়া ছিল সাময়িক এবং লোক দেখানো, যার সঙ্গে কোনো বাফার স্টক বা বাজার স্থিতিশীল করার কাঠামোর কোনো যোগ ছিল না। মায়ের সঙ্গে বয়সের পার্থক্যে তথ্যগত কারণে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে SIR শুনানির নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সেই পদক্ষেপ নিয়ে উঠছে প্রশ্ন। 2002 সালের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অনুযায়ী নোবেলজয়ী অর্থনীতিবিদের মায়ের বয়স ছিল 88 বছর। বর্তমানে অমর্ত্য সেনের বয়স 92 বছর। তাহলে কিভাবে তার মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর লিখে নোটিশ দিল নির্বাচন কমিশন? কমিশনের তথ্যই অমর্ত্য সেন ও তার মা অমিতা সেনের বয়সের পার্থক্য প্রায় 20 বছর। তারপরেও ভ্রান্ত নোটিশ উঠছে কিভাবে? কমিশনের তথ্য অনুযায়ী 268 নম্বর বোলপুর বিধানসভার ভোটার ছিলেন শান্তিনিকেতনের শ্রীপল্লীর বাসিন্দা অমিতা সেন। 2002 সালের SIR অনুযায়ী লেখা গিয়েছে 268 নম্বর বিধানসভার 126 নম্বর অংশের 898 ক্রমিক সংখ্যায় নাম রয়েছে তার স্বামী আশুতোষ সেন। তথ্য অনুযায়ী 1912 সালের 17 জুলাই জন্মগ্রহণ করেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আশ্রমকন্যা অমিতা সেন। 2005 সালের 22 আগস্ট তিনি প্রয়াত হন। এদিকে 1933 সালের 3রা নভেম্বর জন্মগ্রহণ করেন অমর্ত্য সেন। এই মুহূর্তে তার বয়স 92 বছর। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে ERO তানিয়া রায় ও BLO সমব্রত মুখোপাধ্যায় সহ অফিসার প্রতিচিতে যান SIR এর শুনানি নোটিশ নিয়ে। এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন, তাই পাশের বাড়িতে গিয়ে মামাতো ভাই শান্তভানু সেন ও প্রতিচি বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদারের হাতে নোটিশ ধরানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, কমিশনের কাছে থাকা নথিতে অমর্ত্য সেনের বয়স তার মায়ের বয়সের থেকে 15 বছর কম। তাই তাকে উপযুক্ত তথ্য প্রমাণ দিতে হবে এই SIR অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনে। এছাড়া অমর্ত্য সেনের নামের বানানেও সামান্য ভুল হয়েছে। প্রশ্ন উঠছে, 2002 সালের ভোটার তালিকায় অমর্ত্য সেনের মায়ের বয়স 88 বছর হলে পরিসংখ্যান অনুযায়ী এখন বয়স হচ্ছে প্রায় 112 বছর, আর অমর্ত্য সেনের বয়স 88 বছর, তাও নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী। সুতরাং তার মায়ের সঙ্গে অধ্যাপক সেনের বয়সের পার্থক্য প্রায় 20 বছর। তাহলে নির্বাচন কমিশন কিভাবে ভারতরত্নকে ভ্রান্ত নোটিশ দিতে পারে? 2002-25 সাল দুটি ক্ষেত্রেই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মা ও ছেলের মধ্যে বয়সের পার্থক্য প্রায় 20 বছর। তাহলে 15 বছর লিখে তথ্য চাওয়া কি অধ্যাপক সেনকে হেনস্থা করার জন্যই? কমিশনের ভূমিকায় উঠছে প্রশ্ন।